তো আমাদের ত্রিকোণমিতি আলহামদুলিল্লাহ শেষ করছি আমরা। টোটাল 14টা ক্লাস নেওয়া হয়েছে। আজকের ক্লাসটা হবে একটা রিভিউ ক্লাস। আগে যা যা পড়ছি তা একটু রিভিউ করব, আর এই রিলেটেড অ্যাডমিশনে কি আসলে ভিন্ন কিছু আসে কিনা বা কেমন ধরনের কোশ্চেন আসে এগুলো একটু দেখবো। তো চলো শুরু করা যাক। আমি একদম ফার্স্টের ক্লাস থেকেই শুরু করি। তো আমরা যখন একদম ফার্স্টের ক্লাসে ত্রিকোণমিতি শুরু করি, তো আমরা শুরু করছিলাম কিভাবে? আমরা প্রথমে জ্যামিতিক কোণ আর হচ্ছে কি ত্রিকোণমিতিক কোণের মধ্যে পার্থক্য দিয়ে শুরু করছিলাম, কারণ এই দুইটা জিনিস একটু ভিন্ন, যদিও এগুলো আমাদের 9-10 পড়া। তারপরেও আমরা একটু আলোচনা করছিলাম যে জ্যামিতিক কোণ হচ্ছে দুইটা রেখা ছেদ করলে মাঝখানে একটা কোণ তৈরি হয়, সেটা হচ্ছে জ্যামিতিক কোণ, এবং এই কোণটা সর্বোচ্চ 360 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তারপরে আমরা দেখছিলাম যে ত্রিকোণমিতিক কোণ যেটা হচ্ছে এই যে এক্স অ্যাক্সিস যেটা থাকে, সেই এক্স অ্যাক্সিসটা ঘুরে আগের অবস্থান থেকে ঘুরে যখন পরের একটা অবস্থানে আসে, তখন আগের অবস্থানের সাথে সেই পরের অবস্থানটা যে কোণ তৈরি করে সেটাকে বলা হয় ত্রিকোণমিতিক কোণ। এবং আমরা দেখছিলাম যে এই ত্রিকোণমিতিক কোণটা অনেকবার ঘুরতে পারে, যত খুশি ততবার ঘুরতে পারে। তার মানে এই অ্যাঙ্গেল যেটা তৈরি হয় সেই অ্যাঙ্গেলটা কোনো পরিসীমা নাই, যত খুশি তত বড় অ্যাঙ্গেল তৈরি করতে পারবা তুমি ত্রিকোণমিতিক কোণে। সো এটা ছিল আমাদের প্রথম আলোচনা, বেসিক রিলেটেড কথাবার্তা। তারপর আমরা ত্রিকোণমিতিক বেসিকের উপর আমরা কিছু কনভার্সন দেখছিলাম। আমরা জানি যে একটা অ্যাঙ্গেল, এই মাঝখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হইলো সেই অ্যাঙ্গেলটাকে পরিমাপ করা যাবে বিভিন্নভাবে। হয় আমি বলতে পারি এটা একটা ডিগ্রিতে পরিমাপ করতে পারি, অথবা আমি যেটা করতে পারি এটাকে রেডিয়ানে পরিমাপ করতে পারি। সো আমরা এগুলো দেখছিলাম যে দুইটা ভিন্নভাবে পরিমাপ করা যায়। এরপর আমরা যেটা করছি, ডিগ্রি আর রেডিয়ানের মাঝখানে আমরা সম্পর্ক দেখছিলাম, ডিগ্রি ও রেডিয়ানের সম্পর্ক। রেডিয়ানের মধ্যে কি দেখছিলাম? রিলেশন দেখছিলাম, আমরা তাদের মধ্যে সম্পর্ক দেখছিলাম। সো কি ধরনের সম্পর্ক? আমরা জানি পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, মানে হচ্ছে 3.1416 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এরপর অথবা 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান। সো এইভাবে আমরা চাইলে ত্রিকোণমিতিক এই যে একটা যখন ডিগ্রিতে দেওয়া থাকে তাকে রেডিয়ানে নেওয়া যায়, রেডিয়ানে দেওয়া থাকলে তাকে ডিগ্রিতে নেওয়া যায়। সো এই জিনিসগুলো আমরা দেখছিলাম, ঠিক আছে। এরপর 9-10 এর কিছু সম্পর্ক দেখছিলাম, চাপ ও ব্যাসার্ধের মাঝখানে সম্পর্ক দেখছিলাম। সো এগুলা খুবই ইজি। বৃত্তকলার ক্ষেত্রফল, এরপর এস ইজ ইকুয়াল টু আর থিটা, এগুলো দেখছিলাম, যেখানে থিটাটা কি রেডিয়ানে পরিমাপিত, থিটাটা হচ্ছে রেডিয়ানে দিতে হয়। এরপর আমরা বৃত্তকলার ক্ষেত্রফল দেখছিলাম, ঠিক আছে, হাফ আর স্কয়ার থিটা দেখছিলাম বৃত্তকলার ক্ষেত্রফল। তো এই জিনিসগুলো খুব সহজ ছিল। এই যা যা আলোচনা করলাম এগুলো ছিল আমাদের 6.1 এর আলোচনা। দেন আমরা 6.2 তে আমরা কি পড়ছিলাম? 6.2 তে আমরা বিভিন্ন ধরনের ফাংশনের গ্রাফ দেখছিলাম, ওকে। এরপর আমরা বিভিন্ন ফাংশনের ডোমেইন রেঞ্জ নিয়ে আলোচনা করছিলাম। আমি একটু শর্টকাটে আবার সবগুলো একটু দেখাই। এটা যদি আমাদের ফাংশন হয়, এটা কিন্তু এমসিকিউতে আসে, বিভিন্ন ভার্সিটিতে অ্যাডমিশনে এমসিকিউতে আসে, ডোমেইন রেঞ্জ এগুলো দেখছিলাম। কিভাবে ডোমেইন রেঞ্জ গুলো আসে সেটা আমরা গ্রাফিক্যালিও দেখছিলাম। সো আমরা বলতেছিলাম এভাবে সাইন থিটা, তার ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বার, তার রেঞ্জ হচ্ছে মাত্র -1 থেকে 1, মানে -1 আর 1 এর উপরে সে যাইতে পারে না, -1 এর থেকে নিচে নামে না, +1 এর থেকে উপরে উঠে না। এরপর আমরা cos থিটা দেখছিলাম, cos থিটা ডোমেইন দেখছিলাম, এটাও হচ্ছে অল রিয়েল নাম্বার, এর ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে -1 থেকে 1। এভাবে করে আমরা সবগুলাই কি দেখছিলাম, tan থিটা ইজ ইকুয়াল টু দেখছিলাম অল রিয়েল নাম্বার থেকে কোনটা কোনটা বাদ যায় বলতো, 2n + 1 * π/2, এই অংশগুলো শুধুমাত্র বাদ যাবে, বাকি সবাই রিয়েল নাম্বারের মধ্যে আসবে। আর এর রেঞ্জ কিন্তু tan থিটার রেঞ্জ কিন্তু ছিল অল রিয়েল নাম্বার, কারণ tan থিটা কিন্তু উপরের দিকে ইনফিনিটি পর্যন্ত উঠে নিচের দিকে ইনফিনিটি পর্যন্ত নামে, ঠিক আছে। এরপর আমরা cot থিটা দেখছিলাম, cot থিটার গ্রাফ। cot থিটার মধ্যে কি হয়, অল রিয়েল নাম্বার হয়, শুধুমাত্র n পাই গুলো বাদ যায়, অল রিয়েল নাম্বার থেকে n পাই গুলো বাদ যায়। আর এখানে n কি হবে বলতো, n হচ্ছে z এর একটা সদস্য, z হচ্ছে কি সব পূর্ণ সংখ্যার সদস্য, ওকে, n বিলংস টু z। সো এগুলো দেখছিলাম আমরা 6.2 তে। এরপরে রেঞ্জ হচ্ছে অল রিয়েল নাম্বার। দেন আমরা হচ্ছে sec থিটা যদি বলি, sec থিটা তোমরা মনে করলে তোমরা বুঝতে পারবা যে sec থিটা ছিল অল রিয়েল নাম্বার থেকে শুধুমাত্র 2n + 1 * π/2 বাদ যাইতো, বাকি সবাই আসতো। আর রেঞ্জ কিন্তু এখানে একটু ঝামেলা আছে, sec থিটার মধ্যে কিন্তু -1 থেকে 1 পর্যন্ত অংশে কিছুই নাই, তার উচ্চতা কিন্তু সে শুরুই হয় হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যায়, আবার -1 থেকে নিচের দিকে যায়, কিন্তু -1 আর 1 এর মাঝখানের অংশগুলো কিন্তু আসে না। সো এটাকে আমরা চাইলে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, -1 থেকে 1 এভাবে চাইলে রিপ্রেজেন্ট করতে পারি। আর কোসেক থিটা কি ছিল, কোসেক থিটা ছিল এর ডোমেইন ছিল অল রিয়েল নাম্বার থেকে n পাই গুলো বাদ যাইতো, আর এর রেঞ্জ হচ্ছে r থেকে -1 আর 1
1 এর মাঝখানের অংশটুকু বাদ যাবে, -1 আর 1 এর মাঝখানের অংশটুকু বাদ যাবে অলরেডি। তাহলে এটা ছিল আমাদের 6.2 এর মধ্যে বিভিন্ন ফাংশন এবং তার ডোমেইন রেঞ্জ রিলেটেড পড়াশোনা। আমরা বিভিন্ন ফাংশনের গ্রাফও দেখছিলাম, আশা করি তোমাদের সেগুলো মনে আছে। যেমন যদি সাইন থিটা বলি, সাইন থিটার গ্রাফটা এইভাবে চলতে থাকে, এই দিকেও চলতে থাকে, কিন্তু 1 এর উপরে উঠবে না, -1 এর নিচে নামবে না। তো এইভাবে প্রত্যেকটা গ্রাফ আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে ডিসকাস করছি ডিটেইলস, তো ওগুলো তোমরা ভিডিও দেখতে পারবা। আমি একটু জাস্ট বলে যাচ্ছি, যারা হচ্ছে আগের ক্লাস সবগুলো ক্লাস কোর্স ভালোভাবে রিভিউ করো নাই, আমি একটু রিভিউ করার চেষ্টা করতে যে আগের যত পড়া হয়েছে সবগুলা যে তোমার মাথার মধ্যে একটা সামারি থাকে যে আমি কি কি পড়ছি আসলে। কারণ আমি এক্সামে তো দিতে হবে, সবগুলা তো একসাথে পড়ে আমার পরীক্ষা দিতে হবে, আলাদা আলাদা চ্যাপ্টার তো আমি পড়বো না। সুতরাং আমি সবগুলো যখন আমি একসাথে পড়বো, মানে আসলে কি কি পড়ছি সবগুলো একটা সামারি আমার মাথায় থাকা দরকার, ঠিক আছে? সো এরপর আমি বিভিন্ন ধরনের গ্রাফ দেখছি, এরপর আবার একটা টপিক ছিল, এরপর আমি চ্যাপ্টারের ম্যাথ গুলাকে আমি বা এমসিকিউ গুলোকে আমি কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছি 6.1 আর 6.2 এর এমসিকিউ গুলোতে। তো আমি ওই ক্যাটাগরি গুলো বলি, আমি আপাতত থিওরি গুলো বলা শেষ। এখন ধরো এখানে 6.1 আর 6.2 এর ম্যাথ গুলোকে তুমি তিনটা টাইপে ভাগ করতে পারবা। একটা হচ্ছে টাইপ 1, যেটা হচ্ছে মৌলিক পর্যায়, মৌলিক পর্যায় মৌলিক পর্যায় সংক্রান্ত, ওকে, মৌলিক পর্যায় সংক্রান্ত ম্যাথে ভাগ করতে পারবা। তোমাদের আশা করি সবারই মনে আছে মৌলিক পর্যায় কিভাবে বের করতে হয় না করতে হয়। আমি ডিটেইলস আলোচনা করছি মৌলিক পর্যায় কিসের উপর ডিপেন্ড করে, কখন মৌলিক পর্যায় কোন ফাংশনের জন্য কি হয় না হয়। তো আমরা তোমাদেরকে দুই একটা ফাংশনের জন্য মৌলিক পর্যায় আবার একটু দেখাই, যেন তোমাদের একটু রিভিউ হয় জিনিসটা। যেমন মনে করো আমি যদি বলি সাইন এক্স, বলো তো সাইন এক্স এর মৌলিক পর্যায় কত? 2 পাই, ভেরি গুড। সাইন এক্স এর মৌলিক পর্যায় 2 পাই। এখন যদি আমি বলি সাইন 3x, এটার মৌলিক পর্যায় কত হবে? কেউ কি পারবা না? 2π/3। ভেরি গুড, তোমরা একটু রেসপন্স করো। এখন যদি আমি বলি সাইন 3x + 5, এটার মৌলিক পর্যায় কত হবে? অ্যান্সার হবে 2π/3। তুমি যদি কোনো একটা অ্যাঙ্গেলের সাথে কোনো কিছু যোগ করো বা বিয়োগ করো, সেটার কারণে তার মৌলিক পর্যায়ে কোনো চেঞ্জ হয় না, এটা তোমরা মাথায় ঢুকায় ফেলো ভালোভাবে, ঠিক আছে? এখন আমি তোমাদের যারা ক্লাস করবো তাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো, দেখি তোমরা মৌলিক পর্যায়টা অ্যান্সার দিতে পারো কিনা। কারণ এখান থেকে আমি অলরেডি কোশ্চেন করছি, তো আমি এখান থেকে এমসিকিউ দিছি, তো তোমরা এই জিনিসটা যেন তোমাদের ভুল না হয়। আচ্ছা, প্রথম কথা আমি একটু রিভিউ করি। সাইন, কস, সেক, কোসেক, এদের সাধারণভাবে মৌলিক পর্যায় কত বলতো? এদের মৌলিক পর্যায় হচ্ছে 2π। যদি স্কোয়ার থাকে তাহলে তাদের মৌলিক পর্যায় কত হয়ে যায়? তাদের মৌলিক পর্যায় হয়ে যায় পাই। এখন যদি সাইন এক্স থাকে তাহলে না 2π, যদি সাইন nx থাকে তাহলে n দিয়ে ভাগ যাবে, ওকে? যদি এক্স এর সাথে কোনো কিছু গুণ থাকে সেটা দিয়ে ভাগ হয় তার মৌলিক পর্যায়। সো আমি এখানে সাইন এক্স এর জন্য 2π বলছি, সাইন 3x এর জন্য বলছি 2π/3। আচ্ছা, সাইন স্কোয়ার এক্স এর জন্য মৌলিক পর্যায় কত হবে? শুধু পাই। এখন বলো তো সাইন স্কোয়ার 3x এর জন্য মৌলিক পর্যায় কত হবে? π/3। এইভাবে হচ্ছে মৌলিক পর্যায়গুলো আমরা বের করি। সেম একইভাবে সাইনের জন্য যেভাবে কস, সেক, কোসেক সবার জন্য সেম একইভাবে। আর টেন আর কোটের জন্য মৌলিক পর্যায় কত হয় বলতো? টেন আর কট, আসবেন বলতো? পাই। হ্যাঁ, টেন আর কটের জন্য হচ্ছে পাই। আর দেন আমি যদি এখানে n পাই গুণ দেই, 10 nx এর জন্য মৌলিক পর্যায় কত হবে? π/n। আর এর সাথে যদি কোনো কিছু যোগ দেই, যোগ π/4 যোগ দেই, কোনো লাভ হবে? মৌলিক পর্যায় চেঞ্জ হবে? হবে না। আমি যদি বলি 10 2π যোগ π/4, একই কথা হবে। সরি, 10 2x যোগ π/4, তাহলে তার মৌলিক পর্যায় কিন্তু π/4 এর জন্য চেঞ্জ হবে না। কোনো কিছু যোগ দিলে বা বিয়োগ দিলে মৌলিক পর্যায় চেঞ্জ হবে না। সো এই ছিল একটা টাইপ, যেটা হচ্ছে মৌলিক পর্যায় রিলেটেড টাইপ, যেটা আমি ডিসকাস করছি। সো আরেকটা টাইপ ছিল এই চ্যাপ্টারে, যেটা আমি মাত্রই বললাম, যেটা হচ্ছে ডোমেন রেঞ্জ রিলেটেড, টাইপ 2। এটা হচ্ছে ডোমেন প্লাস রেঞ্জ, ডোমেন রেঞ্জ রিলেটেড আরেকটা টাইপ, যেটার আমি মাত্র একটুকে ছক দেখাইলাম। সো তোমরা আশা করি এটাও পারবা, ডোমেন রেঞ্জ সবগুলা মনে রাখতে হবে। এরপরে টাইপ 3 যদি বলি, সেখানে ছিল কিছু প্রমাণ। একটু রিভিউ করি, তোমাদের মনে আসবে আমি কোন ধরনের অঙ্কগুলোর কথা বলতেছি। যেমন বুয়েটে আসা একটা ম্যাথ আমি তোমাদের বলি এখান থেকে। তোমাদের বুয়েটের বাইরে একটা ম্যাথ বলি। ধরো আমি এই ম্যাথটা এক্সামে প্রবাবলি দিয়েছিলাম, সাইন আলফা যোগ কজ আলফা কোসেক আলফা ইজ ইকুয়াল টু যদি 2 হয়, এটা হচ্ছে গিভেন, ওকে? এটা যদি গিভেন হয়, প্রমাণ করতে বলছিল সাইন টু দি পাওয়ার n আলফা যোগ কোসেক টু দি পাওয়ার n আলফা ইজ ইকুয়াল টু কত? এই ধরনের একটা ম্যাথ আমি দিয়েছিলাম, তোমাদের আশা করি মনে আছে।
সো এই ধরনের কাছাকাছি একটা ম্যাথ কিন্তু বুয়েটেও আসছিল। তো বুয়েটের ম্যাথটা কি ছিল, বুয়েটের 17-18 সালে আসছিল, সেটা ছিল এরকম কজ আলফা যোগ সেক আলফা। এটা কিন্তু আমি আমার এক্সামে দিছিলাম, তোমাদের মনে পড়ে কিনা, আমি ত্রিকোণমিতির আগের এক্সামটাতে দিছিলাম। কোস আলফা যোগ কস আলফা যোগ সেক আলফা ইকুয়াল 5/2 যদি হয়, তাহলে cos টু দি পাওয়ার n আলফা যোগ sec টু দি পাওয়ার n আলফা ইজ ইকুয়াল টু কত, এই মানটা বের করার একটা ম্যাথ আমি তোমাদের এক্সাম দিয়েছিলাম, যেটা সলভ করানো হয়েছে, ডিটেইলস আলোচনা আছে। সো এই টাইপের কিছু ম্যাথ ছিল। এটা হচ্ছে আমার টাইপ 3 এর মধ্যে বলতেছি, আমি টাইপ 3 এর মধ্যে বিভিন্ন ধরনের মান বের করার ম্যাথ ছিল। এরপরে তোমার হচ্ছে কিছু প্রমাণ ছিল, ছোটখাটো কিছু প্রমাণ ছিল। ওই প্রমাণগুলো আমাদের হচ্ছে বইয়ের মধ্যে আছে, আমরা দেখে নিতে পারবো। খুবই সহজ 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 কিছু প্রমাণ ছিল। আমি তো একটা তো বললাম যেটা অ্যাডমিশন টেস্টে আসছে, আরো কিছু প্রমাণ ছিল, এগুলো তোমরা দেখে নিও বই থেকে। তো এই ছিল আমাদের চ্যাপ্টার 6.1 আর 6.2 রিলেটেড কথাবার্তা। এখান থেকে খুব বেশি জিনিস বোর্ডেও আসে না, অ্যাডমিশন আসে না, যে কয়টা জিনিস একটু আসার মতো সেগুলো আমি মাত্র বললাম। এখন আসো চ্যাপ্টার 7 থেকে শুরু হবে। চ্যাপ্টার 7 থেকে অ্যাকচুয়ালি হিউজ একটা পড়ালেখা। সো চ্যাপ্টার 7 থেকে যদি শুরু করি, 7.1 থেকে এখানে চ্যাপ্টার আছে 7.7 পর্যন্ত, এই 7টা চ্যাপ্টার। এখন চলো এই চ্যাপ্টারের আইডিয়া গুলোকে আমরা কিভাবে একসাথে করতে পারি। 7.1 এর মধ্যে যে পড়ালেখাটা ছিল, ওইখানে মোটেও আমাদের ইন্টারের কোনো নলেজ কাজে লাগতো না, কারণ 7.1 আমরা টোটালি এসএসসি নলেজ দিয়ে কাজ করতে পারতাম। এখন 7.1 এর ম্যাথ গুলোকে আমি কিভাবে ভাগ করব, কিভাবে আমি যা যা পড়াই সেগুলো কয়টা টাইপে ভাগ করতে পারবো। তো চলো আমি কিছু টাইপ দেখাই তোমাদেরকে। টাইপ বলতে আমি যা যা করাইছি তার কিছু ক্যাটাগরি দেখাচ্ছি। তো এখানে দেখো কিছু ম্যাথ ছিল এই ধরনের, তোমরা মনে করতে পারবে আশা করি, যে এই ধরনের বলা থাকতো যে যদি সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/13 হয়, তখন আমাদেরকে বলতো, যেগুলো কিন্তু 9 10 ছিল, বলতো তাহলে tan থিটা প্লাস sec অফ মাইনাস থিটা ডিভাইডেড বাই cot থিটা প্লাস cosec অফ মাইনাস থিটা ইজ ইকুয়াল টু 3/10। এটা দেখাও, এই ধরনের জিনিস দেখাইতে বলতো। এই ধরনের আরো অনেক ধরনের ম্যাথ ছিল, ঠিক আছে। আবার এই ধরো আরেকটা ম্যাথ ছিল এরকম, tan থিটা যদি 3/4 হয় এবং cos থিটা যদি ঋণাত্মক হয়। এগুলো কিন্তু তোমরা 9 10 পড়ছো এবং এগুলো আমরা পড়ে আসছি। তো এটাকে আমি একটা টাইপ বলতেছি, যে কিছু ম্যাথ থাকে এই ধরনের, দেখাইতে বলে বা প্রমাণ করতে বলে। তো cos থিটা যদি ঋণাত্মক হয়, তো বলতেছে যে মান বের করো, মান নির্ণয় করো। মান কার বের করব, sin থিটা যোগ cos থিটা ডিভাইডেড বাই sec থিটা যোগ tan থিটা। সো এটার মান কত হবে? সো আমরা যেটা করি, tan থিটা যদি 3/4 হয়, তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো, এমন একটা ত্রিভুজ আছে যেই ত্রিভুজের tan মানে কি, লম্ব বাই ভূমি, তাহলে এইটাই হচ্ছে লম্ব, এটাই হচ্ছে ভূমি। তাহলে এমন একটা ত্রিভুজ আছে যার লম্ব হচ্ছে 3, যার ভূমি হচ্ছে 4। তাহলে লম্ব 3 আর ভূমি 4 হলে অতিভুজ কত হবে? অতিভুজ হবে 5, কারণ আমরা জানি পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা অতিভুজ পাবো 5। লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ারের রুট করলে অতিভুজ আসবে। সো আমি তো আমার ত্রিভুজ পেয়ে গেছি। এখন আমি চাইলে সাইন থিটার মান বের করে ফেলতে পারবো, কস থিটার মান বের করতে পারবো, সেক থিটা বের করতে পারবো, টেন থিটাও বের করতে পারবো। বের করলে এই মানগুলো যদি আমি এখানে ইনপুট দেই, আমি আমার রেজাল্টটা পেয়ে যাবো। এখন কথা হচ্ছে এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, যেটা বলছে যে কস থিটা ইজ ইকুয়াল টু ঋণাত্মক। আচ্ছা, এখন কথা হচ্ছে কস থিটা কোথায় কোথায় ঋণাত্মক হয়? কস থিটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে ঋণাত্মক হয়, আর হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে ঋণাত্মক হয়। এখন দেখো টেন থিটা কিন্তু পজিটিভ, আর টেন থিটা পজিটিভ হয় ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টে। আর যেহেতু cos থিটা ঋণাত্মক, তার মানে অ্যাঙ্গেলটা আছে, যে ত্রিভুজটা তৈরি হয়েছে, সেই ত্রিভুজটা কিন্তু এই দিকে তৈরি হয় নাই, অথবা এই দিকে এইভাবে তৈরি হয় না, এইভাবে হয় নাই। ত্রিভুজটা তাহলে কিভাবে তৈরি হইলো? ত্রিভুজটা অবশ্যই থার্ড কোয়াড্রেন্টে এইভাবে তৈরি হয়েছে, যেখানে লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। ওকে, এই যে থার্ড কোয়াড্রেন্টের একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সেটাই বলতে চাচ্ছে। কারণ কি cos থিটা কি ঋণাত্মক, cos থিটা ঋণাত্মক মানে যেটা থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্ট, কিন্তু আবার tan থিটা তো পজিটিভ। তো tan থিটা পজিটিভ হচ্ছে ফোর্থ থার্ড কোয়াড্রেন্ট, তাহলে এই দুইটাই কন্ডিশন স্যাটিসফাই করে থার্ড কোয়াড্রেন্টের জন্য। সো এই ত্রিভুজটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে আছে। সো ওই হিসেবে আমি তো লম্ব ভূমি অতিভুজ সবই জানি, তাহলে sin থিটা কত হবে? সো sin থিটা হবে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কিন্তু তার আগে কি হবে, মাইনাস বসাইতে হবে না, একটা মাইনাস বসাইতে হবে, কারণ থার্ড কোয়াড্রেন্টের সাইনের মান কি, নেগেটিভ। তাহলে -3/5। sec থিটার মান কত হবে? sec থিটার মান হবে কত? cos থিটার মান হবে কত? cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, ভূমি মানে 4/5, যেহেতু cos থিটা ঋণাত্মক তাহলে -4/5, sec থিটা ইকুয়াল টু -5/4। সো এইভাবে আমরা sin cos sec এর মান বের করব, তারপরে এখানে ইনপুট দিয়ে দিব, আমাদের রেজাল্ট চলে আসবে। আচ্ছা ভাই, তবে আমি একটা কথা বলি, যে আমি যখন টাইপগুলো দেখাচ্ছি, আমি জাস্ট রিভিউ করতেছি। আজকে তো আসলে আমার ম্যাথ করানো ওইভাবে আমি জাস্ট একটু দেখাবো তোমাদেরকে। তারপরে যদি কারো
কোনো সমস্যা হয় যে না আমি এই ম্যাথটা টোটালি ভুলে গেছি, বা একটু যদি হিন্ট দিতেন বা একটু দেখাই দিতেন, তাহলে আমাকে একটু থামায় বলবো, তাহলে আমি ওই ম্যাথটা একটু দেখাবো। কারণ আজকে আসলে আমার সবগুলো চ্যাপ্টারের ম্যাথগুলো একটু কোন কোন ম্যাথগুলো ছিল, কি কি ছিল, এগুলো একটু দেখানোর, কিন্তু আমি ম্যাথ ডিটেলসে যাবো না। আমি জাস্ট বলবো যে কি কি ম্যাথ তোমরা করছো, তোমাদের মাথায় যেন আইডিয়াটা থাকে যে আমরা আসলে কয়টা জিনিস পড়ছি, কি কি পড়ছি। আচ্ছা, এখন ধরো আমি টাইপ 2 এর মধ্যে আমি আরো কিছু ম্যাথ রাখতে পারি। সেটা হচ্ছে টাইপ 2 কে আমি বলতে পারি, এই 7.1 থেকে টাইপ 2 কে আমি বলতে পারি বিভিন্ন ধরনের ধারার যোগফল। এন্ড কি ধরনের ধারা থাকতে পারে, এখানে তোমার ডিগ্রিতে প্রকাশ করা বিভিন্ন ধারা থাকতে পারে, রেডিয়ানে প্রকাশ করা বিভিন্ন ধারা থাকতে পারে। আমি তোমাদের একটু এক্সাম্পল দিচ্ছি। দেখো, এমন থাকতে পারে cos স্কয়ার 15 ডিগ্রি যোগ cos স্কয়ার 25 ডিগ্রি যোগ ডট 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 cos স্কয়ার 75 ডিগ্রি। বলতে পারে এটার মান বের করো। তোমরা বের করে দেখবে এটার মান আসবে 7/2। এই ধরনের ধারা ছিল sin স্কয়ার 10 ডিগ্রি, এভাবে করতে করতে sin স্কয়ার 80 ডিগ্রি, এটাও কিন্তু ছিল, এটা ইকুয়াল টু 4 আসে। সো এই ধরনের বিভিন্ন ধরনের ধারা কিন্তু আমি সলভ করা শিখাইছি। 10 দিয়েছিল 10 15 ডিগ্রি যোগ 10 45 ডিগ্রি, এটা কিন্তু কেতাবুদ্দিনে বইয়ের একটা ম্যাথ ছিল, দেখবা আমি করাই দিয়েছিলাম। 45 ডিগ্রি ডট 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 10 কত ডিগ্রি, 10 165 ডিগ্রি। সো এটা ইকুয়াল টু 0 আসার কথা, এটা ইকুয়াল টু 0 আসবে, এটা তোমরা বের করে দেখতে পারো। সো এই ধরনের বিভিন্ন ধারার যোগফল ছিল। আবার কিছু ধারা ছিল যেগুলা ডিগ্রিতে প্রকাশ না করে সেগুলোকে রেডিয়ানে প্রকাশ করা ছিল। সো রেডিয়ানের গুলোও আসলে একই সিস্টেম, cos স্কয়ার π/24 ছিল যোগ cos স্কয়ার 19 π/24 যোগ cos স্কয়ার 31 π/24 যোগ cos স্কয়ার 37 π/24। সো এটা ইজ ইকুয়াল টু আমাদের দেখবা 2 আসবে, কারণ sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে একজন cosই থাকবে আর একজন হচ্ছে sin হয়ে যাবে। সো আচ্ছা, আমি এটা একটু করে দেই তোমাদের একটু যেন রিভিউ হয়। সো ধরো লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম। সো cos স্কয়ার π/24 কে তো আর ছোট করা যায় না, সো এটা π/24 এর মতো থাকুক, নাকি ছোট করব? আচ্ছা, এটাকে ছোট করি, এটাকে আমি সাইন বানানোর চেষ্টা করি। সুতরাং এটাকে যদি আমি ছোট করার চেষ্টা করি, এটাকে চাইলে আমি এরকম লিখতে পারি, cos স্কয়ার পাইকে লিখতে পারি 12 পাই মাইনাস 11 পাই, লেখাই যায় তাই না? 12 পাই থেকে 11 পাই বিয়োগ গেলে তো পাই থাকে, তাহলে উপরে পাই এর পরিবর্তে লিখলাম 12 পাই মাইনাস 11 পাই। ওকে, এখন 19 পাইকে কি লিখতে পারি বলো তো? cos স্কয়ার 12 পাই যোগ 7 পাই লিখতে পারি 19 কে ডিভাইডেড বাই 24। এখন এরপরে 31 কে কি লিখতে পারি? cos স্কয়ার 24 পাই যোগ 7 পাই ডিভাইডেড বাই 24। এরপর হচ্ছে 37 কে চাইলে এভাবে লিখতে পারি, cos স্কয়ার 24 দুগুণে কত 48। সো 48 পাই মাইনাস 11 পাই ডিভাইডেড বাই 24। কেন আসলে আমি এই 12 24 48 এভাবে লিখছি তোমরা পরে বুঝবা, কারণ আচ্ছা এই ম্যাথটা একটু করি তারপরে বুঝবা। এগুলো আমি করাই দিয়েছিলাম, তারপরে একটা করাই দিচ্ছি। সো এখন বলো 12 পাই মাইনাস 11 পাই, এটাকে যদি 24 দিয়ে ভাগ দিই, 12 পাইকে 24 দিয়ে ভাগ দিলে কত আসবে? π/2। আর 11 পাইকে 24 দিয়ে ভাগ দিলে 11 π/24। এরপরে 12 পাইকে 24 দিয়ে ভাগ দিলে কত আসবে? এখানে আসবে cos স্কয়ার π/2 যোগ 7 পাই বাই, আর 7 পাইকে 24 দিয়ে ভাগ দিলে 7 π/24। দেন এখানে আসতেছে cos স্কয়ার 24 পাইকে 24 দিয়ে ভাগ দিলে কত? এখানে দেখো 24 পাইকে 24 দিয়ে ভাগ দিলাম পাই প্লাস 7 π/24। এরপর দেখো 48 পাইকে 24 দিয়ে ভাগ দিলাম, কত আসবে? cos স্কয়ার 2 পাই মাইনাস 11 π/24। এখন হিসাব তো খুব সহজ, হিসাব হচ্ছে π/2 এর সাপেক্ষে যখন তুমি হিসাব করবা তখন cos কি হয়ে যাবে? cos তো sin হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে sin স্কয়ার 11 π/24। ভালো, এখন বলো cos স্কয়ার π/2 এর সাপেক্ষে যখন হিসাব করব তাহলে cos তো sin হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে sin স্কয়ার 7 π/24। আর এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ, সেকেন্ড কোয়াড্রেন্টের কোণ হিসেবে তার আগে একটা মাইনাস আসবে, বাট যেহেতু এটা স্কয়ার আছে তাই ওই মাইনাসটা স্কয়ার হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে এটা আসবে প্লাস sin স্কয়ার 7 π/24। এখন cos স্কয়ার পাই প্লাস 7 π/24। এখন বলো তো পাই এর সাপেক্ষে যখন হিসাব করব cos তো cosই থাকবে,
তাহলে এটা হবে cos স্কয়ার, আর এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের কোণ, সেই হিসেবে একটা মাইনাস আসবে, বাট যেহেতু স্কয়ার রাশি আছে ব্যাপারটা হবে এরকম cos পাই প্লাস 7 পাই বাই 24, তার বাইরে আবার একটা স্কয়ার আছে না, তো এটার পরিবর্তে কি আসার কথা ছিল, এটার পরিবর্তে আসবে মাইনাস cos 7 পাই বাই 24, কিন্তু বাইরের স্কয়ারের কারণে সেটা কি হয়ে যাবে, শুধু cos স্কয়ার 7 পাই বাই 24। সো আমি এটা মুছে আমি আবার লিখি শর্টকাটে, সেখানে আসতেছে cos স্কয়ার 7 পাই বাই 24, দেন এখানে দেখো কত আসে, cos স্কয়ার 2 পাই থেকে যদি 11 পাই বিয়োগ দিই তাহলে এটা cosই থাকবে, cos স্কয়ার 11 পাই বাই 24। এখন দেখো তো sin স্কয়ার 11 পাই বাই 24 যোগ cos স্কয়ার 11 পাই বাই 24 মানে হচ্ছে 1। এরপর আবার দেখো এখানে আমাদের আসতেছে কি sin স্কয়ার 7 পাই বাই 24 যোগ cos স্কয়ার 7 পাই বাই 24, এটাও কত 1, তাহলে এখানে অ্যানসার আসবে 1 যোগ 1 = 2। সো এই ধরনের আমরা বিভিন্ন ধরনের ধারা দেখছিলাম, ধারার যোগফল, ঠিক আছে। সো আমাদের এরকম ধারা ছিল যে ধারা ডিগ্রিতে যোগফলগুলো বের করা শিখছি, আমরা রেডিয়ানের যোগফলগুলো বের করাও শিখছি। সো এটা হতে পারে আরেকটা টাইপ। সো এরপরে এই চ্যাপ্টার থেকে কি আর খুব বেশি কিছু আছে, আমি একটু চিন্তা করি। এরপরে প্রবাবলি আর খুব বেশি কিছু নাই, আর হচ্ছে আর কয়েকটা প্রমাণ ছিল, কয়েকটা প্রমাণ এবং কিছু মান নির্ণয় ছিল, যেমন কিছু প্রমাণ ছিল তোমাদের বইয়ের মধ্যে পাবা, যেমন একটা ছিল প্রবাবলি cot, আমার এক্স্যাক্টলি মনে নাই, cot পাই বাই 20, cot 3 পাই বাই 20, cot 5 পাই বাই 20 এর কটা ম্যাথ দেখবা তোমাদের বইয়ের মধ্যে, আমার যেহেতু সামনে বই নেই আমি এক্স্যাক্ট মনে করতে পারতেছি না, সেভাবে করে cot 19 পাই বাই 20 এরকম ছিল। সো এটা ইকুয়াল টু কি বের করতে বলছিল, এই ধরনের কিছু ম্যাথও ছিল, প্রমাণ করা বা দেখা দাও, সো এগুলো তোমরা দেখতে পারো। সো এই ছিল আমাদের 7.1 রিলেটেড কথাবার্তা। 7.1 এ উদাহরণে কিছু ম্যাথ আছে, ওগুলো একটু দেখে নিই তোমরা। ওকে, এখন আমরা 7.2 থেকে বেসিক্যালি 7.6 পর্যন্ত এদেরকে আসলে ওইভাবে কোনো টাইপে ফেলানো কঠিন। সো এখানে সবই বলতে গেলে দেখাও যে অথবা প্রমাণ করো যে এই জাতীয় ম্যাথ, ঠিক আছে। সো তারপরে আমি এখানে কিছু নির্দিষ্ট কিছু ম্যাথের এক্সাম্পল দেই যেগুলো হচ্ছে বারবার আসে, যেমন ধরো সাইন 75 ডিগ্রি যোগ সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি। আচ্ছা, এটা ইকুয়াল টু বলা হয়েছে √3। এখন কেউ একজন বলো তো এই ম্যাথটা কেমনে করতে হবে। sin c প্লাস sin d এর সূত্র ব্যবহার করতে পারি। sin c প্লাস sin d, হ্যাঁ ভেরি গুড, এটা করতে পারি, এটাও করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি না আমরা, বলো তো যেভাবে আমি শিখাইছিলাম sin 75 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি বলো তো, cos 15 ডিগ্রি। sin 75 ডিগ্রি লেখা যায় না sin 90 মাইনাস 15, 75 মানে তো 90 মাইনাস 15 তাই না, যোগ sin 15, আর sin 75 টা আবার কি লিখতে পারি sin 90 মাইনাস 15, মানে আমি 75টাকে একটু ভিন্ন ভাবে লিখলাম, আমি 90 মাইনাস 15 হিসেবে লিখলাম, কিন্তু এটা করার কারণে আমার একটা লাভ হবে, কি লাভ হবে সেটা একটু পরে বলতেছি। এই ম্যাথটা যেভাবে করা সহজ আমি সেভাবেই দেখাচ্ছি। আচ্ছা বলো তো sin 90 মাইনাস 15 কে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে cos 15 ডিগ্রি, cos 15 ডিগ্রি যোগ sin 15 ডিগ্রি ডিভাইডেড বাই cos 15 ডিগ্রি মাইনাস sin 15 ডিগ্রি। তোমাদের কি এবার পরিচিত মনে হচ্ছে এই ম্যাথটা? এই টাইপের ম্যাথ কিন্তু আমি অনেকবার করাইছিলাম। এখন যদি আমি সবাইকে cos দিয়ে ভাগ দিয়ে দিই, cos দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে কি হবে বলো তো, বা cos কমন নিয়ে নিই, এখান থেকে যদি cos 15 ডিগ্রি কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকে বলো তো, এখানে 1 থাকবে, cos 15 ডিগ্রি নিয়ে নিছি, আর cos 15 ডিগ্রি কমন মানে কি, cos 15 ডিগ্রি দিয়ে ভাগ দেওয়া, sin 15 ডিগ্রি যদি cos 15 ডিগ্রি দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে tan 15 ডিগ্রি ডিভাইডেড বাই নিচে আবার যদি cos 15 ডিগ্রি কমন নেই 1 মাইনাস tan 15 ডিগ্রি, এরকমই আসে না, এরকমই আসে, কেটে দাও। এইবার 1 এর পরিবর্তে চাইলে আমরা লিখতে পারি না tan 45 ডিগ্রি, কারণ tan 45 ডিগ্রি মান তো 1, তাকে আমি চেঞ্জ করতে পারি tan 45 ডিগ্রি যোগ tan 15 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 45 ডিগ্রি ইনটু tan 15 ডিগ্রি। এখন কথা হচ্ছে আমি এখানে জোর করে tan 45 ডিগ্রি নিয়ে আসছি, এখন এটা আনার কারণে আমার ইকুয়েশনে কিন্তু কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, আমি 1 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করি, কোনো সংখ্যাকে ভাগ করি, কোনোই পরিবর্তন হয় না, এই জন্য আমি tan 45 ডিগ্রি জোর করে নিয়ে আসছি এখানে। কিন্তু নেওয়ার কারণে আমার একটা সুবিধা হয়েছে কি, আমার এখানে একটা ফর্মুলা পড়ছে। কি ফর্মুলা পড়ছে? tan a যোগ tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, এটা ফর্মুলা কি বলতো, tan 45 ডিগ্রি যোগ 15 ডিগ্রি, তাহলে এটার পরিবর্তে আসবে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত √3,
এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। সো এই ধরনের কিছু ম্যাথ কিন্তু থাকতে পারে। আজমাইন ওইভাবে করার চেষ্টা করো না, ওইভাবে না করার চেয়ে তুমি এটাকে কজে নিয়ে যাবা। ওইভাবে করলে কিন্তু √3 আনতে পারবা বলে মনে হয় না। তুমি সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা ফলো, বুঝতে পারছো? এইভাবে দেখাইছিলাম মনে হয় আমি এই ম্যাথগুলো। সো 7.2 এর মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ বলা যায়। তারপরে হচ্ছে আমাদের কিছু প্রমাণ ছিল। ধরো একটা প্রমাণ এরকম ছিল যে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি পাই হয় এবং যদি cos a ইজ ইকুয়াল টু cos b cos c হয়, এটা হইলে প্রমাণ করো যে 10a ইজ ইকুয়াল টু 10b যোগ 10c। এটা একটা প্রমাণ ছিল। এই ধরনের প্রমাণ ছিল, তোমাদের আশা করি এগুলো মনে আছে। আর যদি কারো মনে হয় যে এগুলো একটু দেখাইতে হবে, আমি তাহলে আবার একটু দেখাবো, সমস্যা নেই। সো এই ধরনের কিছু প্রমাণ ছিল আমাদের 7.2 তে। তারপরে 7.2 অবশ্যই হিউজ, অনেক হিউজ আলোচনা এখানে। তো আরো কিছু প্রমাণ যদি বলি, তো আরেকটা প্রমাণ একটু লিখে দিই। এটা হচ্ছে ধরো sin থিটা ইজ ইকুয়াল টু k ইনটু cos থিটা মাইনাস আলফা, তাহলে cot থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস k sin আলফা ডিভাইড বাই k cos আলফা। এই জাতীয় কিছু প্রমাণ কিন্তু ছিল। এই জাতীয় অনেকগুলো প্রমাণ আমি করাইছিলাম 7.2 থেকে। সো ওই প্রমাণগুলো একটু দেখে নিও তোমরা। 7.2 সো গেল। এবার হচ্ছে ধরো 7.3 তে যদি আসি, 7.3 তো অনেক ইম্পর্টেন্ট ম্যাথ ছিল। এগুলো হচ্ছে তোমাদের কিছু ফর্মুলার কিছু ম্যাথ ছিল। সো 7.3 কয়েকটা ম্যাথ, ধরো কিছু ম্যাথ ছিল এই ধরনের যেগুলা বোর্ডে আসা, 10-20 ডিগ্রি, 10-40 ডিগ্রি, 10-80 ডিগ্রি। বলা হয়েছিল যে এটা ইজ ইকুয়াল টু √3 দেখাও। সো এটা একটা ম্যাথ ছিল। এরপরে তোমাদের মনে পড়ে কিনা যে ধরো এইটা যদি একটা ম্যাথ বলি, cos 85 ডিগ্রি যোগ sin 85 ডিগ্রি ইজ ইকুয়াল টু √2 ইন্টু cos 40 ডিগ্রি। এটা ছিল না তোমাদের বই, বাট এইরকম কাছাকাছি একটা ম্যাথ ছিল বইয়ের মধ্যে। আচ্ছা, এই যে সেকেন্ড ম্যাথটা দিলাম, এই টাইপের একটা ম্যাথ পরীক্ষা থাকতে পারে। এখন বলো তো এই ম্যাথটা করার প্রসেসটা কি তোমাদের মনে আছে? কেউ কি বলতে পারবা কিভাবে করছিলাম এই ধরনের ম্যাথ? কারো কোনো আইডিয়া? কারণ প্রথম কথা দেখো, এখানে যে লেফট হ্যান্ড সাইড আছে, এখানে কি তুমি cos আর sin 85 ডিগ্রির মধ্যে কোনো ফর্মুলা ফালাইতে পারবা না। তাহলে তোমাকে যদি ফর্মুলা ফালাইতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? এটাকে তোমাকে cos 85 ডিগ্রিকে সাইনে নিয়ে গেলেই হয় না? সাইনে নিয়ে গেলে sin c প্লাস sin d এর ফর্মুলা পড়বে, কি বলো? অথবা sin 85 ডিগ্রিকে যদি আমরা cos এ নিয়ে যাই, তাহলে তো cos c প্লাস cos d এর ফর্মুলা পড়ে, তাই না? এই দুইটা কাজে যে কোনো একটা কাজ করতে হবে। তোমরা আমার কথা বুঝতে পারছো? 90 - 5 ডিগ্রি নিব। তাহলে আমরা চাইলে লিখতে পারি cos 85 ডিগ্রি যোগ, এটাকে কি লেখা যায়? sin 85 ডিগ্রিকে কি লেখা যায়? cos 5 ডিগ্রি লেখা যায়, 5 ডিগ্রি। এবার cos c প্লাস cos d এর ফর্মুলা যদি অ্যাপ্লাই করো, এই জিনিসটা চলে আসবে। ওকে, এটা ছিল 7.3 এর দুই একটা ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা গেল। এখন ধরো 7.4 এর কথা যদি আসি, 7.4 এ কি টাইপের ম্যাথ ছিল একটু দ্রুত যাচ্ছি, জাস্ট বলে যাচ্ছি ম্যাথগুলো কি কি ছিল। তারপরে হচ্ছে একটু কয়েকটা এমসিকিউ সলভ করার ইচ্ছা আছে অ্যাডমিশনে আসা। এখন 7.4 এ আসি। 7.4 এ আমাদের হচ্ছে অনেক টাইপেরই ম্যাথ ছিল। সো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ আমি যদি বলি, sec x ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই √2 প্লাস √2 প্লাস 2 cos 4x। এই ম্যাথটার কথা তোমাদের মনে আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল বোর্ডের জন্য। সো এই ম্যাথটা 7.4 এর মধ্যে ছিল। এই একটা ম্যাথ করাইছিলাম। এরপরে ধরো এই জাতীয় কিছু ম্যাথ কিন্তু ছিল, তোমাদের মনে আছে কিনা? sin কিউব x যোগ sin কিউব, 120 যোগ x যোগ sin কিউব, 240 যোগ x ইজ ইকুয়াল টু -3/4 sin 3x। এটা প্রমাণ করতে বলা হয়েছিল। সো এইটা কিভাবে করতে হয় কেউ কি বলতে পারবা? কারো মনে আছে এই ম্যাথটা কিভাবে করতে হয়? sin কিউবে 4 sin cube x এর সূত্রতে পালায়। হ্যাঁ, ভেরি গুড, ওই তো পারছো। আমরা ধরো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম, আমরা একটা 1/4 কমন নিলাম, তাহলে কি হবে? সবার সাথে একটা 4 গুণ হয়ে যাবে, 4 sin কিউব x যোগ 4 sin কিউব 120 যোগ x
যোগ 4 sin কিউব 240 যোগ x, এটাই হবে না? এই যে সবার মধ্যে একটা 4 জোর করে আনছি আর বাইরে একটা 1/4 গুণ দিছি। এখন আমরা তো 4 sin কিউব x এর ফর্মুলা জানি, তো 1/4 এর মধ্যে থাকুক। 4 sin কিউব x এর ফর্মুলা কি? 3 sin x, 3 দিয়ে শুরু হয় 3 দিয়ে শেষ হয়, মাইনাস sin 3x যোগ 3 sin 120 প্লাস x মাইনাস sin 3 ইন্টু 120 প্লাস x। সো এইভাবে করে যদি আমি লিখি, তারপরে সিম্পল ক্যালকুলেশন করলেই আমাদের এই প্রমাণটা কিন্তু মিলে যায়। এই ধরনের কিছু ম্যাথ আমি এক্সামে দিচ্ছি, তাই আমি যে ধরনের ম্যাথগুলো দিচ্ছি এক্সামে সেই ম্যাথগুলো কিন্তু উল্লেখ করতেছি। তো সবাই একটু এগুলো একটু ভালোভাবে খেয়াল করো, এই জাতীয় আরো এই কাছাকাছি যে ধরনের ম্যাথ বইয়ে পাবা সবগুলো করে ফেলবা। ওকে, সো এরপরে এখানে এক ধরনের একটা প্যাকেজ বলা যায়, ঠিক আছে? এইটার টোটাল 4টার মতো ম্যাথ আছে, 4টা ম্যাথেরই টোটাল আমি বইয়ের মধ্যে 4টা বোর্ডের ম্যাথ পাইছি এবং 4টা বোর্ডের ম্যাথেরই প্রথম কন্ডিশন সেম। তাহলে আমি এই পুরো ম্যাথটা লিখে দিই, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। এটা কন্ডিশনটা এরকম, sin আলফা যোগ sin বিটা অথবা sin x প্লাস sin y, sin আলফা যোগ sin বিটা যদি a হয় এবং cos আলফা যোগ cos বিটা ইজ ইকুয়াল টু যদি b হয়, এইটা হচ্ছে গিভেন কন্ডিশন, এটা হচ্ছে গিভেন কন্ডিশন। সো এই গিভেন কন্ডিশনটা যদি সত্য হয় আমাদেরকে বিভিন্ন কিছু দেখাইতে বলতে পারে। এই সেম কন্ডিশনের উপর বেস করে আমাদের বোর্ডে আসা ইম্পর্টেন্ট 4টা ম্যাথ আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ম্যাথ, কিন্তু প্রত্যেকটা ম্যাথেরই মেইন সোর্স কিন্তু একই জায়গায়। 5টার মতো ম্যাথ আছে। তো আমি তোমাদেরকে ম্যাথগুলো দেখাই কি কি। একটা বলতে পারে এই দুইটা কন্ডিশন দিয়ে এই ম্যাথ বলতে পারে cos আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি হবে, বা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা অনেকবার বোর্ডে আসছে। এবারে cos আলফা প্লাস বিটা না দিয়া বলতে পারে sin আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি হবে, বলতে পারে cos স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 মাইনাস sin স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কি হবে। ঠিক আছে, এখানে তোমার বলতে পারে cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ ইনটু রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা দেখাও a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সেম কন্ডিশন থেকে এবং প্রত্যেকটা ম্যাথই বলতে গেলে একই রকম ভাবেই করতে হয়, কিন্তু চেহারা ভিন্ন। সুতরাং আমি যদি একটা স্টাইলই শিখে ফেলি তো আমার 4-5টা ইম্পর্টেন্ট ম্যাথ শেষ। সো এখান থেকে আবার এরকম আসতে পারে যে sin আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, এটা প্রবাবলি হাফ ইনটু রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই জাতীয় কিছু ছিল। এবার এরপরে বলো তো, তুমি তো cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 এর মান জানো, sin আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 এর মান জানো, তোমাকে tan আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 এর মানও বের করতে দিতে পারে। ওইটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, ওইটা আসবে এরকম। এটাকে এটা দিয়ে এই যে এটাকে cos আলফা মাইনাস বিটা দিয়ে ভাগ দিবা, ডিভাইডেড বাই 2 দিয়ে ভাগ দিবা, তাহলে চলে আসবে এটা। সো এটা ছিল একটা বলতে গেলে একটা প্যাকেজের মতো, এখানে অনেকগুলো ম্যাথ ছিল। সো এই ধরনের ম্যাথগুলো পরীক্ষা আসে, এগুলো তো দেখাইলাম। আরো কিছু ম্যাথ একটু উল্লেখ করি। সো তোমাদের মনে আছে মনে হয় 10 7.5 ডিগ্রি মান বের করে আমি দেখাইছিলাম, 10 7.5 ডিগ্রি, ঠিক আছে না? 10 60 ডিগ্রি 30 মিনিট, এটার মান ছিল রুট ওভার 6 মাইনাস রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 মাইনাস 2। তো এটা আমরা কি করি, 10 7.5 ডিগ্রি কে আমরা লিখি sin 7.5 ডিগ্রি, মানে 60 ডিগ্রি 30 মিনিট ডিভাইডেড বাই cos 60 ডিগ্রি 30 মিনিট। তারপর আমরা কি করি, উপরে একটা 2 sin 60 ডিগ্রি 30 মিনিট জোর করে নিয়ে আসি, নিচে একটা 2 sin 60 ডিগ্রি 30 মিনিট নিয়ে আসি জোর করে, উপরেও গুণ দিলাম নিচেও গুণ দিলাম। নিচে একটা কিসের ফর্মুলা পড়ে, 2 sin a sin cos b, 2 sin a cos b এর ফর্মুলা কি sin 2a, 2 sin a cos a, 2 sin a cos a, 2 sin a cos এর ফর্মুলা হচ্ছে sin 2a। 60 ডিগ্রি কে যদি তুমি গুণ 2 দিয়ে গুণ করো তুমি কত পাবা, 15 ডিগ্রি। নিচেরটার পরিবর্তে বসানো যায় sin 15 ডিগ্রি, আর উপরেরটা মানে কি, উপরেরটা হচ্ছে 2 sin স্কয়ার 60 ডিগ্রি 30 মিনিট, তো এটার পরিবর্তে কি বসানো যায় 1 মাইনাস cos 15 ডিগ্রি। দেন আমরা খুব সহজেই cos 15 ডিগ্রিকে লিখতে পারি cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, যেটা ক্যালকুলেশন করলে তুমি 15 ডিগ্রি cos 15 ডিগ্রি মান পেয়ে যাবা। sin 15 ডিগ্রি লেখা যায় sin 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। সো ওইখান থেকে আমরা sin 15 ডিগ্রি মান পেয়ে যাবো। এরপরে যদি ভাগটা করো সুন্দরভাবে সিম্পলিফাই করো এই প্রমাণটা পেয়ে যাবা, ঠিক আছে? এই ম্যাথটা ছিল আমাদের। এরপরে আর কি ম্যাথ ছিল, আর একটু দেখি দাঁড়াও। এখানে অনেক ধরনের প্রমাণ ছিল, সো প্রমাণের মধ্যে কিছু অংশ তো আমি কয়েকটা তো দেখাইলাম,
বাকি যেগুলো আমি করাইছি শেষ পর্যন্ত করলেই চলবে। আগে আমি তো আরো কিছু প্রমাণ তোমার দেখাইছি, তো ওই প্রমাণগুলো করবা, ওগুলাই আমার মনে হয় এনাফ হবে তোমাদের জন্য। এরপরে ধরো আমাদের এই যে লাস্টের আগে চ্যাপ্টারটা এফ, আমাদের ধরো 7 এর এফ, 7 এর এফটার মধ্যে কি ছিল? প্রথম কন্ডিশন ছিল একটা a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই। এই কন্ডিশনের জন্য আমাদের অনেকগুলো অভেদ, আমরা অলরেডি অভেদ কি আলোচনা করছি, আমরা সমীকরণ কি আলোচনা করছি, সমীকরণের সাথে অভেদের পার্থক্য কি আলোচনা করছি। তো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি পাই হয়, এই কন্ডিশন সত্যের জন্য আমাদের অনেকগুলো অভেদ প্রমাণ করতে দেওয়া হয়েছিল। sin 2a যোগ sin 2b যোগ sin 2c ইজ ইকুয়াল টু 4 sin a sin b sin c, এটা ছিল। এরপর ছিল cos 2a যোগ cos 2b যোগ cos 2c ইজ ইকুয়াল টু ছিল 1 মাইনাস 4 cos a cos b cos c। সো এই ধরনের অনেকগুলা প্রমাণ কিন্তু ছিল, সেই প্রমাণগুলো আমি এই রিসেন্টলি পড়াইছি, তো তোমাদের আশা করি মনে আছে ভালোভাবে। তো এই প্রমাণগুলো তোমরা একটু দেখবা, এই চ্যাপ্টার থেকে এই প্রমাণ ছাড়া তেমন কোনো কিছু আসার নাই। ওকে, এখন আমরা যদি লাস্টের চ্যাপ্টারটা যাই, ত্রিভুজ, ত্রিভুজের চ্যাপ্টারটা যদি লাস্টের চ্যাপ্টারটা ছিল ত্রিভুজের মধ্যে আমাদের যে ত্রিকোণমিতি গুলো কিভাবে ইউজ করি। সো ওইখানে আমরা যেটা করছিলাম, আমরা টাইপ ওয়াইজ বিভিন্ন ম্যাথ দেখছি। আমরা প্রথমে সাইন সূত্র দেখছি, সাইন সূত্র ছিল a বাই সাইন a, b বাই সাইন b, c বাই সাইন c ইজ ইকুয়াল টু টুয়াইস আর। সো এই সূত্র রিলেটেড আমরা কি করছি, অনেকগুলো ম্যাথ দেখছি। সেটা ছিল সাইন রুল, সাইন রুল ছিল। তো সাইন রুল রিলেটেড অনেকগুলো ম্যাথ দেখছি। তো সাইন রুলের ম্যাথ যেগুলো দেখাইছি, ওই প্রবলেমগুলো দেখবা, ওগুলাই তোমাদের জন্য এনাফ হবে আপাতত। এরপরে কোসাইন রুল দেখছি। কোসাইন রুল কি ছিল? সো কোসাইন রুল ছিল cos a কি ছিল, b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc। এভাবে করে cos b cos c আসতো, cos b ইজ ইকুয়াল টু কি আসবে, a স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 2ac। সো এভাবে কোসাইন রুল ছিল। কোসাইন রুল রিলেটেড ম্যাথ যেগুলো করাইছি সেগুলাই এনাফ, ঠিক আছে, মোর দেন এনাফ বোর্ড এবং অ্যাডমিশন সবার সবকিছুর জন্য। এরপর আমরা অভিক্ষেপ সূত্র পড়ছিলাম, তোমাদের মনে আছে আশা করি। সো অভিক্ষেপ সূত্র পড়ছিলাম আমরা। অভিক্ষেপ সূত্রটা ছিল a ইজ ইকুয়াল টু b cos c যোগ c cos b। সেই একইভাবে b ইজ ইকুয়াল টু ছিল a cos c যোগ c cos a, c ইজ ইকুয়াল টু ছিল a cos b যোগ b cos a। সেই ছিল অভিক্ষেপ সূত্র। এই রিলেটেড আমি 3-4টা ম্যাথ দেখাইছিলাম, ওই ম্যাথগুলো তোমরা দেখে ফেলবা। সো এরপরে আমরা ত্রিভুজের কিছু ক্ষেত্রফলের সূত্র আছে, এগুলো আবার একটু দেখা দরকার, কারণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র থেকে এমসিকিউ আসে ভালোই। সো ত্রিভুজের ক্ষেত্রফল রিলেটেড কিছু ফর্মুলা ছিল আমাদের। তো ফর্মুলাগুলো কি ছিল? একটা ছিল একটা ত্রিভুজ ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বিসি সাইন এ, অথবা হাফ ইন্টু এবি, এবি কি হবে সাইন সি, অথবা হাফ ইন্টু এসি সাইন বি। যে কোনো দুই বাহু, হাফ ইন্টু যে কোনো দুই বাহুর গুণফল এবং ওই দুই বাহুর মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত। এইটা যদি করতে পারো, যে কোনো ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। ত্রিভুজের একটা ত্রিভুজ, তার মাঝখানে কি পরিমাণ জায়গা আছে, ওই জায়গাটা তুমি বের করে ফেলতে পারবে, ঠিক আছে। যে তোমার কাছে এই তিনটা ইনফরমেশন থাকে, যে কোনো দুইটা বাহু থাকে আর ওই দুই বাহুর মাঝখানে কোন জানা থাকে, তাহলেই হবে। এরপর আরেকটা ছিল আমাদের 9-10 এর ফর্মুলা, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এস কি? এস এর পরিচয় ছিল, এস হচ্ছে অর্ধ পরিসীমা, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তিন বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে এস আসবে। একটা ত্রিভুজের ক্ষেত্র আর ক্ষেত্রফলের ফর্মুলা শিখছি, সেটা হচ্ছে এ বি সি ডিভাইডেড বাই 4r। এটাও কিন্তু আমরা কিছু কিছু ম্যাথে কাজে লাগাইছি, সো এটাও তোমরা মনে রাখবা। সো আমাদের এখানে আরো অনেকগুলো ফর্মুলা আছে, বাট ওই ফর্মুলাগুলো আমরা আপাতত স্কিপ করছি। অন্ত ব্যাসার্ধের একটা ফর্মুলা আছে, যেটা দেখাইনি আগে, যদি কাজে লাগে না, যদি কোনো সময় কাজে লাগে তাহলে তোমরা ইউজ করো। এখানে এই বড় হাতের আর দিয়ে কিন্তু পরিব্যাসার্ধ বোঝায়, পরিব্যাসার্ধ বোঝায় বলছিলাম আমি। আর অন্ত ব্যাসার্ধ দিয়ে একটা ক্ষেত্রফলের সূত্র হইতে পারে, সেটা হচ্ছে আর ইন্টু এস। তুমি যদি একটা ত্রিভুজের এই ছোট হাতের আর হচ্ছে অন্ত ব্যাসার্ধ, যদি কখনো ভুলে ক্রমে কোনো এমসিকিউতে পেয়ে যাও, তাহলে এত কাজে লাগবে, খুব কম কাজে লাগবে। তো এটা কি বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে যে কি, কোনো একটা ত্রিভুজের যদি তুমি এস অর্ধ পরিসীমা জানো এবং ওই ত্রিভুজের অন্ত ব্যাসার্ধ জানো, এই ভিতরে একটা বৃত্ত হইতে পারে না, এই ভিতরের বৃত্তটাকে তো বলা হয় অন্তর্বৃত্ত।
সো আমাদের এই ভিতরে কিন্তু একটা চাইলে একটা বৃত্ত হতে পারে। ও মাই গড, এটা কি হয়ে গেল? আচ্ছা, ধরো এটা একটা বৃত্ত, বৃত্ত হইতেছে না, যাই হোক। সো এই বৃত্তের একটা ব্যাসার্ধ থাকবে। ওকে, সো এই বৃত্তের একটা ব্যাসার্ধ থাকবে, এটা হচ্ছে অন্তর্বৃত্ত। সো অন্তর্বৃত্তের এই ব্যাসার্ধটাকে বলবো আমরা স্মলার। আর যদি এই যে বাইরের দিকে যদি বৃত্তটা দিই সেটাকে হচ্ছে পরিবৃত্ত। সেই পরিবৃত্তের ব্যাসার্ধটাকে কি বলা হয়? হ্যাঁ, সো এই পরিবৃত্তের ব্যাসার্ধটাকে বলা হয় ক্যাপিটাল আর। ঠিক আছে, সো এটা হচ্ছে ক্ষেত্রফলের একটা ফর্মুলা, এটা নোট করে রাখতে পারো। সো এই ছিল আমাদের কিছু লাস্ট চ্যাপ্টার রিলেটেড ফর্মুলা, যে ফর্মুলা রিলেটেড প্রত্যেকটা টাইপ ওয়াইজ আমি ম্যাথ দেখাইছি, তোমরা ওই টাইপ ওয়াইজ ম্যাথগুলো দেখে নিবে। আচ্ছা, এখন আমি আজকে চ্যাপ্টারে আজকে যেহেতু রিভিউ করার কথা ছিল, আমি রিভিউটা মোটামুটি করার চেষ্টা করলাম। এখন আমাদের আরেকটা কাজ হচ্ছে, আমি কিছু তোমাদেরকে কিছু এমসিকিউ সলভ করে দেখাবো। ঠিক আছে, কিছু তোমাদের সাথে এমসিকিউ বেসিক্যালি আমি সলভ করবো না, আমি তোমাদেরই করতে দিব। দেখি তোমাদের কার কতটুকু মনে আছে, পড়াগুলো কতটুকু মনে আছে। তো কিছু ম্যাথ করতে দিব এমসিকিউ। প্রথম একটা এমসিকিউ, যে ধরো এটা হচ্ছে ইয়াতে রুয়েটে আসছে sin 18 ডিগ্রি যোগ cos 18 ডিগ্রি এর মান বের করো। এটা কিন্তু তোমার একদম বইয়ের ম্যাথ। এই ম্যাথটা সেম ম্যাথটা আমি করেছি, আমি একটু আগে যে sin 85 আর cos 85 ডিগ্রি করলাম, সেম একই নিয়মে করবা। এটার মান নির্ণয় করো। এটা হচ্ছে রুয়েটে আসছে, রুয়েটে আসা একটা ম্যাথ। সো এটার অপশনগুলো আমি দিচ্ছি, আমি যাকে জিজ্ঞেস করবো সে আমাকে বলবা কোনটা কারেক্ট অপশন হবে। সময় নিবা, সমস্যা নাই। sin 36 ডিগ্রি, বি আমি বলতেছি -√2 cos 27 ডিগ্রি 1/√2 sin 27 ডিগ্রি। আর একটা ডি কি, ডি হচ্ছে √2 cos 27 ডিগ্রি। ওকে, সো এই ছিল প্রবলেম। এখন আকিদা বলো তো এটার অ্যান্সার কত হবে? এটা তোমাদের বইয়ের একটা ম্যাথ, এটা এমসিকিউতে আসছিল রুয়েটে, বইয়ের একটা ম্যাথ। আমি যা দেখলাম ত্রিকোণমিতিতে যেটাই এমসিকিউ সেটাই ম্যাথ। কোন নাম্বারটা এটা? 4 নাম্বার ডি ডি, নাম্বারটা হবে। হ্যাঁ ডি জি নাম্বারটা। স্যার। আচ্ছা, বাকি সবাই কি বুঝতে পারছো কিভাবে হয়েছে এটা? সবাই একটু বলো, নাহলে আমি এমসিকিউটা দেখাচ্ছি, কারণ আমি এমসিকিউটা সলভ করে দিব। প্রত্যেকটা এমসিকিউ চাচ্ছি যেন তোমাদের আগামীকাল বা পরশু দিনের এক্সামটা ভালো হয়। সবাইকে বুঝতে পারছো কিভাবে বললো যে √2 × cos 27 ডিগ্রি কিভাবে আসছে? সবাই ক্লিয়ার? নিহাল বুঝছো এটা কিভাবে হয়েছে? জি ভাইয়া। তালহা? হ্যাঁ বুঝছি। ওকে, সো আমরা নেক্সট এমসিকিউতে যাই। ত্রিভুজ রিলেটেড এমসিকিউ বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, একটা এমসিকিউ দিলাম, ধরো দেখি এটা কয়জন পারো। একটা ত্রিভুজ, ত্রিভুজ এবিসি এর জন্য আমি ধরো এ বাহুর দৈর্ঘ্য দিলাম 5, বি বাহুর দৈর্ঘ্য দিলাম 7, ওকে, সি বাহুর দৈর্ঘ্য দিলাম হচ্ছে ধরো 9। আমি বলতেছি যে পরিব্যাসার্ধ কত, পরিব্যাসার্ধ কত, এটার পরিব্যাসার্ধ কত? এটা হচ্ছে কুয়েট, কুয়েটে আসা একটা এমসিকিউ। কারণ বুয়েটে যেহেতু এমসিকিউ নেই, তো বুয়েটের এমসিকিউ খুব কম পাবো। তো এটা কুয়েটে আসা একটা এমসিকিউ। এটা কি বলতে পারবে এটার পরিব্যাসার্ধ কিভাবে বের করতে হবে? অনেক ভাবে বের করা যায়, কারণ তুমি হচ্ছে লাস্টের ABC চ্যাপ্টারের by ফর্মুলা দিয়ে 4R করতে হবে। এবিসিডি বাই 4R দিয়ে করবা? হ্যাঁ, করতেই পারো। এটা অনেক তোমাদের কাছে আমি বলি, লাস্টের চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আছে ওগুলো তুমি নিজের ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে করতে পারো। এক একজনের ম্যাথের নিয়ম এক এক রকম হইতে পারে, কেউ সাইন রুল দিয়ে করতে পারে, কেউ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিয়ে করতে পারে, বাট অঙ্কটা হইলেই হইছে। তো দেখো এখানে এ বি সি তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, আমি বলছি পরিব্যাসার্ধ বের করতে।
সো আমি তোমাদের এখানে অনেকগুলা মেথড হতে পারে, আমি তোমাদের একটা নিয়ম দেখাই, যেটা কাজে যা বলছে আমি ওটাই আবার দেখাই। আমি অন্য আরেকটা নিয়মও দেখাবো তোমাদের জন্য, ব্রেনটা খুলে, যেটা অনেকভাবে করা যায়। দেখো তো আমি একটা কাজ করতে পারি না, আমি যেহেতু এ বি সি দেওয়া আছে, তাহলে আমি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 এর মান বের করতে পারি না। এটা হলো এস, এটা ইকুয়াল টু কত আসবে? 5 যোগ 7 যোগ 9 ডিভাইডেড বাই 2। সো কিছু একটা তো আসবে, তাই না? কিছু একটা আসলো। তাহলে এস যেহেতু আমি জানি, তাইলে আমি কি করতে পারবো? ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো না? এস ইন্টু এস মাইনাস এ, এস ইন রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা দিয়ে চাইলে আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে এইখান থেকে ধর একটা বাক্স পাইলাম, আমি ক্ষেত্রফল যেটা হলো এটা বললাম একটা বাক্স। এখন বলতো এই ক্ষেত্রফলটা কি হয়, কার সমান হয়? ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এবিসি ডিভাইডেড বাই 4r না? আমি একটু আগে ক্ষেত্রফলের একটা ফর্মুলা দেখাইছি, এবিসি ডিভাইডেড বাই 4r। তাহলে এই ক্ষেত্রফলের জায়গায় তুমি কি বসাই দিবা? বাক্সটা বসাই দিবা না? এই বাক্স ইজ ইকুয়াল টু কি আসবে? এবিসি ডিভাইডেড বাই 4r। তাহলে এবার বলো আর ইজ ইকুয়াল টু কি হবে? যদি আমি 8টাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে আর ইজ ইকুয়াল টু হবে এবিসি ডিভাইডেড বাই 4 ইনটু বাক্স। এখন এবিসি এর মান তো জানি 5 7 9 ডিভাইডেড বাই 4 ইনটু এই ক্ষেত্রফল। এটা করলেই কিন্তু আমি পরিবেশ শব্দটা পেয়ে যাব, তাই না? সো এটা হচ্ছে একটা ওয়ে। চাইলে আমি এখানে কোস কস সূত্র ইউজ করতে পারতাম, সাইন সূত্র ইউজ করতে পারতাম, কোস সাইন সূত্র কস সূত্র দিয়ে চাইলে আমি ম্যাথটা করতে পারতাম। সম্পূর্ণ আমার উপর, বুঝতে পারছো? অনেক ভাবে একটা ম্যাথ করা যাবে এই চ্যাপ্টারে। সো গেল এই একটা এমসিকিউ, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, সাইন রুল দিয়ে তুমি দেখতে চাও? আচ্ছা দেখো, সাইন রুল দিয়ে আমি এটা মুছি। ধরো আমার কাছে 3টা বাহু দেওয়া আছে, এখন আমি সাইন রুল দিয়ে কিভাবে করবো, এই তো কথা। দেখো এখন কথা হচ্ছে এ বি সি তো দেওয়া আছে আমার কাছে, রাইট? সাইন রুলে কি বলে আমাদেরকে, বলো তো? সাইন রুল আমাদেরকে বলে এ ডিভাইডেড বাই সাইন এ, সরি আমার হাত একটু ঘামায় গেছে, তো লেখার কালিটা উঠতেছে না। ওকে, এবার ট্রাই করে দেখি। হ্যাঁ, সাইন রুল আমাদেরকে বলতেছে এ ডিভাইডেড বাই সাইন এ, বি ডিভাইডেড বাই সাইন বি, সি ডিভাইডেড বাই সাইন সি ইজ ইকুয়াল টু কি বলতো? টুয়াইস আর বলতেছে না? আচ্ছা, আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে, আচ্ছা বলতো, আমি যদি এ কোণ বি কোণ অথবা সি কোণ জানতাম, তাইলে কিন্তু আমি আর এর মানটা বের করে ফেলতে পারতাম না? তাহলে আমরা কাজ করি, এ ডিভাইডেড বাই সাইন এ ইজ ইকুয়াল টু কি বলতো? এ ডিভাইডেড বাই সাইন এ ইজ ইকুয়াল টু টুয়াইস আর। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিই, যার মধ্যে আমি এ এর মান কিন্তু জানি, আমি শুধুমাত্র এ কোণের মান জানি না, সাইন এর মান জানি না, মানে এ কোণের মানটা জানি না। তাহলে এখন এ কোণের মান বের করার আমার ওয়ে আছে না? ওয়ে আছে, ওয়ে হচ্ছে কোসাইন সূত্র। আমি তাহলে কোসাইন সূত্র দিয়ে এ কোণের মানটা বের করে ফেলবো। এখন বলতো cos a, cos a ইজ ইকুয়াল টু কি বলতো? cos a ইজ ইকুয়াল টু হবে b স্কয়ার যোগ c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই 2bc না? আচ্ছা, এইটা যদি করো তুমি, তাহলে তুমি বলো তো, তুমি এখানে যদি a b c সবার মানই তো আমি জানি, a এর মান জানি, b এর মান জানি, c এর মান জানি, সবার মান জানি না? জানলে এখান থেকে আমি a ইজ ইকুয়াল টু কি আসবে বলতো? cos ইনভার্স সামথিং আসবে না? কিছু একটা আসবে না? ওইখান থেকে ধরো a এর মান আসলো 45 ডিগ্রি, কথার কথা 45 ডিগ্রি আসলো, তাহলে বলো তো সাইন, তাহলে তুমি a এর মান যেহেতু জানো, তুমি সাইন এর মান বের করে ফেলতে পারবে না? সাইন এর মানও তুমি বের করে ফেলতে পারবা। এরপর কাজ কি আর বলে দিতে হবে? এরপর তো তোমার কাজ শেষ, এর মান 45 ডিগ্রি বের হয়ে গেল কোসাইন সূত্র দিয়ে। এবার তুমি সাইন সূত্র দিয়ে পরিবৃত্তের ব্যাসার্ধ বের করে ফেলো। তাহলে a ইজ ইকুয়াল টু কত ছিল? 5, 5 ডিভাইডেড বাই সাইন 45 ইজ ইকুয়াল টু টুয়াইস আর। সো এরপর কি হবে? এই 2টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে r ইজ ইকুয়াল টু কি? 5 ডিভাইডেড বাই 2 ইনটু সাইন 45। এভাবে চাইলে আমি কি করতে পারি? পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে পারি। মানে নির্দিষ্ট কোনো নিয়ম নাই, তুমি অনেক ভাবে চাইলে এই ম্যাথটা করতে পারো, বুঝতে পারছো? এটা কুয়েটে আসা একটা ম্যাথ, পরিবৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, সো আর কি ম্যাথ দিব? আর একটু দাঁড়াও দেখি আর কি এমসিকিউ আছে। এমসিকিউ গুলো দেখতেছি খুব বড় বড় দিছে ওরা এখানে। আচ্ছা ধরো আমি তোমাদের একটা এমসিকিউ দিই, দেখি তোমরা কয়জন পারো। আচ্ছা, আমি যদি বলি তোমাদেরকে, যদি এভাবে বলি যে এটা বইয়ের একটা ম্যাথ, যদি বলি যে বি প্লাস সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু যদি √3 প্লাস 2 ইন্টু বিসি হয়, বিসি হয়, তবে আমি বললাম এ কোণের মান কত, কোণ এ এর মান কত? এটা চুয়েটে আসছিল। তো চুয়েটে আসে একটা ম্যাথ। তো এইটা কিন্তু তোমাদের এই টাইপের ম্যাথ কিন্তু আমি করাইছি, কোসাইন সূত্রের মধ্যে করাইছিলাম, ঠিক আছে?
সো এটা কি কেউ পারবা? আমি করে দিব, সমস্যা নেই না পারলে। দেখাচ্ছি যে কিভাবে আসলে সলভ করতে হবে এমসিকিউ গুলো। বড় এমসিকিউ আসতে পারে, ছোট এমসিকিউ আসতে পারে। এখানে যে এমসিকিউ গুলো দেখাচ্ছে এগুলো একটু বড় বড় এমসিকিউ, যেগুলো একটা ম্যাথের মতো। কেউ কি পারবা এটা কিভাবে করতে হবে? আর কেউ যদি পারো আমাকে অ্যান্সারটা বলবে, আমি নিজে একটু ট্রাই করি। হ্যাঁ ট্রাই করো, আমি একটু ট্রাই করি। বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি প্লাস সি প্লাস এ, এভাবে তো লিখতে পারি। এ প্লাস বি প্লাস সি কে লিখতে পারি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি আসে। রুট, হ্যাঁ কত ডিগ্রি? 30। এই যেগুলো 30 ডিগ্রি কিভাবে করছো? মাত্র করলা নাকি অ্যান্সার দেখে বলতেছো? না, মাত্র করছি। মাত্র করছো, তুমি অনেক ফাস্ট, মে আল্লাহ ব্লেস। আচ্ছা আমি তাহলে একটু করি সবার জন্য। বি প্লাস সি এখানে মাইনাস এ, এখানে প্লাস এ। তাহলে এখানে কি বলতো, এ এটাকে যদি আমি একটা ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করি, এটাকে যদি একটা ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করি, এটাকে যদি একটা ব্র্যাকেটের মধ্যে ক্লোজ করি, সরি, ধরো আমি জিনিসটাকে একটু গুছিয়ে যদি একটু তোমাদের বোঝার সুবিধার্থে আর কি লেখা। হ্যাঁ কালি উঠতেছে। ধরো বি প্লাস সি কে আমি একটা ব্র্যাকেটে রাখলাম মাইনাস এ, তোমাদের নিশ্চয় কোনো আপত্তি নেই? স্যার আসছে √3/2 cos। কত আসছে তোমার অ্যান্সার, কত আসছে? 30 ডিগ্রি। জি স্যার। হ্যাঁ ভেরি গুড। তাহলে আমি সবার জন্য একটু দেখাই, তাহলে এটা কি আসবে। বি দেখো তো এখানে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আসবে। তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা পড়বে এখানে। দেখো এখানে কিন্তু ওই ফর্মুলাটাই পড়ছে। আর এখানে হচ্ছে কি √3bc যোগ 2bc। তো আমি যদি এখানে ফর্মুলাটা ভাঙাই তাহলে আসবে বি স্কোয়ার যোগ 2bc যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু √3bc যোগ 2bc। তো এটা আসতেছে। এখন এই যে 2bc কেটে দিলাম। এখন দেখো তো কি আসে, বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু √3bc। এখন আমি চাইলে এই বিসিটাকে এই পাশে নিয়ে আসতে পারি না, ভাগ দিয়ে দিতে পারি। তাহলে বি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই বিসি ইজ ইকুয়াল টু √3। এখন দেখো তো আমার ফর্মুলাটা পড়ার জন্য আমার আর কি লাগবে, একটা 2 লাগবে না। তাহলে আমি এই বাম পাশে লেফট হ্যান্ড সাইডকে একটা 2 দিয়ে ভাগ দেই, রাইট হ্যান্ড সাইডকে আমি একটা 2 দিয়ে ভাগ দেই। কিন্তু এখন দেখ বলো তো কজ সূত্র থেকে এটা কোন ফর্মুলাতে পড়ছে? এটা কিন্তু কজ এ এর ফর্মুলাতে পড়ছে। যা যে বিয়োগ যায়, এখানে যদি এ স্কোয়ার বিয়োগ যায় তাহলে কজ এ এর ফর্মুলা পড়ে, বি স্কোয়ার বিয়োগ গেলে কজ বি এর ফর্মুলা পড়তো। তাহলে এখানে কজ a is equal to √3/2। এখন বলো cos কত ডিগ্রির মান √3/2? আমরা জানি cos 30 ডিগ্রির মান √3/2। তাহলে আমি √3/2 এর পরিবর্তে cos 30 ডিগ্রি বসাতে পারি। তাহলে a is equal to 30 ডিগ্রি। সো এটাও কিন্তু আমাদের বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এমসিকিউ তে আসছিল, ঠিক আছে? সো এটাও আমরা দেখলাম। এখন তোমাদেরকে আমি আরেকটা ম্যাথ দেই। আচ্ছা তোমাদের কি মনে আছে কিনা যে আমি একটা শর্টকাট বলছিলাম তোমাদেরকে, এটা কি মনে আছে কিনা দেখি। কেউ কি বলতে পারবা, এই যে আমি বলছিলাম যে সাইন পাই বাই যদি 16 থাকে, ধরো 2 সাইন পাই বাই 16 থাকলে জিনিসটা হয় এরকম, √2 মাইনাস √2 প্লাস √2। এখন কেউ একজন আমাকে বলো যে আমি এখানে যদি 2 সাইন পাই বাই 32 দিতাম তাহলে অ্যান্সারটা কত আসতো? √2 মাইনাস √2 প্লাস √2 প্লাস √2, এটা আসতো না? কারণ 2 সাইন পাই বাই 32 কে আমি কি লিখতে পারি, 32 কে লেখা যায় 2⁵। এখানে যদি 5 থাকে এখানে রাশি হবে 4টা, আর সাইন থাকার কারণে প্রথম রাশির পরে মাইনাস বসবে। এটা তোমরা এমসিকিউর জন্য মনে রাখতে পারো, কারণ আমি দেখলাম যে এই এমসিকিউটা চুয়েটে আসছে, একই সাথে রুয়েটে আসছে, কুয়েটেও আসছে, অনেক জায়গায় অনেকগুলো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে এই এমসিকিউটা আসছে। এটা কিন্তু তোমাদের বইয়ের একটা ম্যাথ, কেতাবুদ্দিনের বইয়ে আমি এই ম্যাথটা করাইছি, তোমাদের ডিটেইলস দেখাইছি কিভাবে আসছে। সো এটা এমসিকিউর জন্য এভাবে মনে রাখবা। সো যদি আমি এরকম দিতাম যে cos পাই বাই, বলো তো cos পাই বাই 2⁴ দিলে অ্যান্সারটা কত আসতো? কেউ একজন বলো তোমাকে। cos পাই ডিভাইডেড বাই 2⁴ √2 √2 প্লাস √2 না 2⁴ তো হয়ে গেছে, তিনটা হয়ে গেছে না? হয়ে গেছে, কিন্তু একটা জায়গায় ভুল হয়েছে, এখানে একটা হাফ বসবে, হাফ। কারণ দেখো ফর্মুলা গুলো ছিল 2 সাইন পাই বাই 16 অথবা 2 cos পাই বাই 16 এর জন্য ছিল এরকম ফর্মুলা, তাই না? আমি এখানে শুধু cos পাই বাই 16 দিচ্ছি। তো তখন কি হবে, এখানে ওই 2 সাইন পাই বাই 2 cos পাই বাই 16 এর জন্য যদি এইটা হয় তাহলে
cos পাই বাই 16 এর জন্য কত হবে? জাস্ট এখানে একটা হাফ হবে, আর বাকি সব তো সেমই থাকবে, তাই না? সো এই ছিল আমাদের এই কিছু এমসিকিউ। এবার ধরো আরো কিছু যদি দেখাই, এটা একটা ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমি দেখাইছি অলরেডি। আর কোন ধরনের ম্যাথ দেখানো যায়? লেট মি চেক। আর তোমাদের ত্রিভুজ সমাধান রিলেটেড আরো দুই একটা ম্যাথ একটু দেখাই। আমাদের মোটামুটি আইডিয়া যা দেওয়ার এটা শেষ। আচ্ছা, এই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে। এটা কোথায় আসছে দেখি তো। এটা হচ্ছে তোমাদের কুয়েটে আসছে। কুয়েটে কিন্তু অনেক বেশি এমসিকিউ, কারণ কুয়েটে কিন্তু রিটেন হয় না মনে, শুধু এমসিকিউ বেসিস পরীক্ষা হয়। তো ওদের এমসিকিউ অনেক বেশি পাওয়া যায় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আচ্ছা, তোমাদের মনে আছে কিনা কোসাইন সূত্রের একটা ম্যাথে আমি এরকম একটা ম্যাথ দেখাইছিলাম, a প্লাস বি প্লাস সি। এটা যদি হয় কোন সি কোণের মান বের করতে বলছিলাম। এটার অ্যান্সারটা কেউ একজন বের করে বলতে পারবো? আমি তোমার অপশন দিচ্ছি। 22.5 ডিগ্রি, বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, সি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, ডি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ই ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখি কেউ পারো কিনা দেখি। এটা ধরো এমসিকিউ তে যদি আসলো, তো তুমি পারবা এটা, বা কিভাবে করবা? অনেকভাবেই করা যায় এটা। আমি ডিরেক্ট লেফট হ্যান্ড সাইডে করে ফেলি। এই অপশনগুলো ধরো, অপশনগুলোকে মুছে ফেলি। অপশনগুলো মুছে দিলাম। আমি এখানে ধরো লসাগু করে দিই, অথবা তুমি চাইলে 3/a প্লাস বি প্লাস সি কে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি, এভাবেও করা যায়। তবে ডিরেক্ট আমি এখানে লসাগু করে দিই, a প্লাস সি ইন্টু কি আসবে, বি প্লাস সি আসবে, আর উপরে কি আসবে, বি প্লাস সি যোগ a প্লাস সি আসবে, ইজিক্যাল টু 3/a প্লাস বি প্লাস সি, এরকম আসবে। এখন যদি আমি বি প্লাস সি প্লাস এটাকে কি লেখা যায়, a প্লাস বি প্লাস 2c লেখা যায়। আর নিচেরটাকে যদি তুমি গুণ করো, তুমি কি পাবা দেখো তো, এ বি যোগ এসি যোগ বিসি যোগ সি স্কোয়ার। তাহলে জিনিসটা আসে এ বি যোগ এসি যোগ বিসি যোগ সি স্কোয়ার, এরকম আসে। আর ডিভাইডেড 3/a প্লাস বি প্লাস সি, এরকম আসে। এখন যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করে দেই, এরপরে দেখবে cos সূত্র পড়ে যাবে। ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমাদের কি আসবে, a প্লাস বি প্লাস সি। দেখো তো এখানে a প্লাস বি এখানে কত আছে বলো তো, a প্লাস বি প্লাস, এখানে আছে a প্লাস বি প্লাস সি যোগ সি আছে, তাই না? তাহলে এখানে যদি গুণ দেই, তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার যোগ সি ইন্টু a প্লাস বি প্লাস সি। এটাকে একটু সহজ করার জন্য আমি এভাবে লিখতে পারি। আর এখানে হচ্ছে 3 ইন্টু যা আছে তা, এ বি যোগ এসি যোগ বিসি যোগ সি স্কোয়ার, ঠিক আছে? এখন যদি আমি এখানে ক্যালকুলেশন করি, এটা হচ্ছে এরকম আসে, a স্কোয়ার যোগ বি 60 ডিগ্রি স্কোয়ার আছে। যোগ সি স্কোয়ার। কত ডিগ্রি আসে? 60। হ্যাঁ, 60 ডিগ্রি হইলে অ্যান্সার কারেক্ট। তুমি কি মাত্রই করলা? তুমি তো অনেক ফাস্ট। এখন আমি করছি। নিজেও এতটা ফাস্ট করতে পারি না। সাবাস। আমি নিজেও এতটা ফাস্ট করতে পারি না। মানে অ্যাপ্রিশিয়েট, অনেক বেশি ফাস্ট ক্যালকুলেশনে। ওকে, মাশাআল্লাহ। সো এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি, সো তখন দেখবা আলটিমেটলি a স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তোমরা খুব এটাতে ক্যালকুলেশন করতেই পারবা যে কেউ করলে। প্লাস এই লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করলে এরকম আসবে, ইজ ইকুয়াল টু এ বি আসবে। দেন আমরা কি লিখতে পারবো, a স্কোয়ার যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি ইজ ইকুয়াল টু 1। দেন লিখতে পারি এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, এটাকেও 2 দিয়ে ভাগ দিব ফর্মুলা ফলানোর জন্য। তাহলে এটার পরিবর্তে লেখা যায় cos c ইজ ইকুয়াল টু cos 60 ডিগ্রি, দেন c ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। সো এটা এভাবে আমরা চাইলে বের করতে পারি। তো আশা করি বুঝতে পারতেছো। আমরা মোটামুটি রিভিউ করার চেষ্টা করতেছি। এখানে মোটামুটি এই ধরনের ম্যাথই আছে, এর বাইরে খুব বেশি ইয়া নাই। চুয়েটের আরেকটা ম্যাথ দেখাই, এই ত্রিভুজ রিলেটেড। আমাদের মোটামুটি ভালো লেভেলের আমার মনে হচ্ছে রিভিউ হয়ে যাচ্ছে। যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট ওগুলো আবার এমসিকিউ রিটেনে দেখতেছি। আমরা বোর্ড পরীক্ষা নিয়ে বা কলেজের পরীক্ষা নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণই নেই। ত্রিকোণমিতিতে যা আমি এখন পর্যন্ত করাইছি এর বাইরে কলেজে কিছুই আসবে না। আমি ওরা তোমাদের কলেজের জন্য যা করাইছি তারা এক্সট্রা হয়ে গেছে। আচ্ছা দেখো, তো এটা যদি হয় তাহলে আমি যদি আবার তুমি cos সূত্র অ্যাপ্লাই করবা, cos c এর মান বের করতে বলতেছি। এটা একটু সবাই আমাকে করে দেখাও তো দেখি কার কার হইছে হয় দেখি। এখানে এটাও আমি করে দিছিলাম তোমাদেরকে রিটেনের জন্য, একটা ম্যাথে করে দিছিলাম। সবাই একটু করে দেখো এটা আমাকে কত আসে এটার আনসার।
45 আর 135 আছে। আর তোমরা কি আসলে মাত্র করছো সবকিছু, মানে এতদিন তো অনেক প্র্যাকটিস করছো, এটা তো অ্যান্সার তো ঠিকই আছে, এটা এতদিন কি প্র্যাকটিসে কমে পারতেছো নাকি এখনই বসে করে ফেলতেছো? অনেক ফাস্ট। যাই হোক, তোমার অ্যান্সার হইছে। বাকিরা কি অবস্থা? এখানে আলটিমেটলি আমি বলি লাস্ট আসবে এরকম cos c is equal to plus minus 1/√2। সো cos c is equal to যদি আমি 1 বাই কত আসছে মাইনাস 1/√2 দিতে পারি। তো প্লাস 1/√2 নিলে এটা আসবে cos কত আসবে 45 ডিগ্রি, মাইনাস 1/√2 নিলে আসবে cos 135 ডিগ্রি। c is equal to 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। সো এটা হচ্ছে কি আসবে এর অ্যান্সার। এটা টুইটার ছিল এবারটা। সো এবার ভাই আর কি কিছু দেখি করাবেন? আরেকটা ম্যাথ দেখি। হ্যাঁ কি আমার একটু প্রবলেম হচ্ছে তো, আমি একটু লিভ নিতেছি। আর কি কিছু করাবেন? আর আসলে খুব বেশি কিছু করাবো না, আমি হাইয়েস্ট আর দুইটা ম্যাথ করাই দেব। আচ্ছা আমি দেখে নিব তুমি না। চাইলে লিভ নিতে পারো, হ্যাঁ আর দুইটা ম্যাথ করাবো, বেশি সমস্যা নেই, লিভ নিতে পারো। ওকে, তো আরেকটা ম্যাথ দেখি এমসিকিউ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, স্যার এটা এমসিকিউতে আসবে কোনটা? এই অঙ্কটা? আচ্ছা এগুলো হচ্ছে তুমি যদি বোর্ড পরীক্ষার জন্য চিন্তা করো, বোর্ড পরীক্ষার জীবনও এগুলো এমসিকিউ দিবে না, বোর্ড পরীক্ষাগুলো রিটেনে দিবে, রিটেনে 4 নম্বরের জন্য দিবে। বোর্ড পরীক্ষার এমসিকিউ হয় অনেক সহজ, বাট ওই যে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় তো এক একটা কুয়েট বলো, এগুলোতে এক একটা এমসিকিউর জন্য 5 মার্কস থাকে। সো ওরা ওই এমসিকিউতে এই ধরনের ম্যাথ দেয়। আর ওই বোর্ড পরীক্ষার এমসিকিউ আসলে কি সলভ করাবো, ওগুলো তো এমনি পারবো, ওগুলো একদম ইজি। তো ওগুলা এই জন্য আর আপাতত করাচ্ছি না, একটু করাই দিচ্ছি যেন ভালোভাবে ক্লিয়ার হয়। ওই এমসিকিউ বেসিক্যালি ছোট ছোট যেসব ম্যাথ থাকে ওগুলো থেকে আর কি ঘুরে ফিরে দেয়। তো যাই হোক, আমি দেখি আর কোনটা দেওয়া যায়। আমার পরীক্ষায় কিন্তু আমি দিছি, আমার পরীক্ষায় কিন্তু আমি এই ধরনের বড় বড় এমসিকিউ গুলো দিছি, ঠিক আছে? আচ্ছা আর কি খুব বেশি কিছু দেওয়া যাচ্ছে? ত্রিভুজ সমাধান রিলেটেড আরেক দুই একটা দেই। আচ্ছা দেখো তো এটা পারো কিনা। 2x plus 3 x square plus 3x plus 3 আর x square plus 2x যদি একটা ত্রিভুজে, এটা হচ্ছে একটা বাহু, বাহু 1 2 আর 3, তিনটা বাহু যদি হয়, আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি বৃহত্তম কোণ কত? এই ত্রিভুজের বৃহত্তম কোণ কত? আচ্ছা প্রথমে আমাকে বলো, আমরা cos সূত্র কিন্তু অ্যাপ্লাই করলে এক লাইনে অঙ্কটা মিলবে, কিন্তু প্রথমে আমাকে cos সূত্র অ্যাপ্লাই করার জন্য আমাকে বুঝতে হয় যে কোনটা বৃহত্তম বাহু। বৃহত্তম বাহু থাকলে ওই বাহুর বিপরীত কোণই বৃহত্তম কোণ হয়। আগে আমাকে বল এখানে বৃহত্তম বাহু কোনটা? মাঝখানেরটা? অবশ্যই মাঝখানেরটা, কারণ এটা এক্স স্কোয়ার আছে, তার সাথে একটা জিনিস যোগ আছে, আবার 3 যোগ আছে, তো বাকিগুলো কিন্তু এটার থেকে বড় হবে না। তাহলে আমি যদি সবচেয়ে বড় কোণ চাই, তাহলে সেই সবচেয়ে বড় কোণটা কোন বাহুর বিপরীত কোণ হবে? এই 2 নম্বর বাহুর বিপরীত কোণ হবে না? এই বাহুর বিপরীত কোণই কিন্তু সবচেয়ে বড় কোণ হবে। তাহলে আমি যদি এবার cos of θ অ্যাপ্লাই করি, তাহলে আমার কি আসবে? 2x plus 3 হোল স্কয়ার যোগ a স্কয়ার যোগ b স্কয়ার, এভাবে করতেছি, যোগ x স্কয়ার যোগ 2x হোল স্কয়ার, বিয়োগ কারে দিতে হবে? যেহেতু আমি সবচেয়ে বড় কোণ চাচ্ছি, তাহলে সবচেয়ে বড় বাহুকে বিয়োগ দিতে হবে। যেই কোণ চাচ্ছি ওই কোণের বিপরীত বাহুকে বিয়োগ দিতে হয়, তাহলে আমি বিয়োগ দিব কাকে? x স্কয়ার যোগ 3x যোগ 3 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 2x প্লাস 3 ইনটু x স্কয়ার প্লাস 2x। এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো, সুন্দর মতো অ্যান্সারটা চলে আসবে। তোমরা সবাই একটু এইটা ক্যালকুলেশন করে আমাকে জানাও কি আসলো তোমাদের ক্যালকুলেশনে। তো এটাই হয়তো বা আজকের দিনের লাস্ট ম্যাথ। আর আসলে আমি কোনো এমসিকিউ পাই নাই, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে কঠিন কঠিন এমসিকিউ গুলো খুঁজছি, আর খুব বেশি নাই, কয়েকটা আছে যেগুলো আমি তোমাদের এক্সামে দিচ্ছি, আর খুব বেশি নাই। আর রিটেন তো রিটেন হচ্ছে আমি যেসব ম্যাথ বইয়ের যেসব ম্যাথ করাইছি
ওগুলো এই রিটেনের জন্য এনাফ ফর বোর্ড এন্ড ফর অ্যাডমিশন। এখন পর্যন্ত যেগুলো করেছি সেগুলোই এনাফ। তো ওগুলো তোমাদের কাছে যদি নোট করা থাকে সুন্দরভাবে, সো ইটস ওকে। আর স্যার এই ওই এমসিকিউটার ডিগ্রি অ্যানসারটা আমাকে দিয়ে জানো। যে স্যার একটা বিয়োগ করে যে ডিগ্রি দিয়ে, ওটাতে সমস্যা হয়। ডিগ্রি দিয়ে বিয়োগ করে কোনটা? ওই আচ্ছা তুমি এই আচ্ছা স্যার ম্যাথটাকে আমি করো, আমি অঙ্কটা তোমার বুঝতে এই ম্যাথটাকে শেষ করো, তারপরে আমি তোমার কথাটা শুনতেছি। ডিগ্রি দিয়ে বিয়োগ করো, আমি বুঝতে পারতেছি না। এইটা এখানে দেখবা আলটিমেটলি মাইনাস হাফ আসবে। দেখো তোমাদের মাইনাস হাফ আসে কিনা, কাটাকাটি গিয়ে শুধুমাত্র মাইনাস হাফ থাকবে। দেখো তোমাদের মাইনাস হাফ আসে কিনা, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসবে? 120 ডিগ্রি আসবে। cos ইনভার্স মাইনাস হাফ ইজ ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস হাফ ইজ ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। সো সবচেয়ে বড় কোণ আসবে 120 ডিগ্রি। সবাই একটু দেখো, সবাই এটা করতে পারো কিনা, সবাই এটা ট্রাই করো, করতে পারো কিনা। আমি তাহলে আজকের দিনের রেকর্ডটা অফ করে দিচ্ছি, কারণ আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। রেকর্ড অফ করে দিচ্ছি, তোমরা কারো সমস্যা থাকলে থাকতে পারো আর কিছুক্ষণ।